মাইকেল মধুসূদন দত্তের সাধারণ তথ্যের বাহিরে আমরা আজ কিছু অসাধারণ তথ্য খুঁজে বের করব। আমরা আজকের ক্লাসে কি কি শিখব? মাইকেল মধুসূদন দত্তের জন্ম, উপাধি, ছদ্মনাম। এছাড়া আমরা মাইকেল মধুসূদনের জীবনী সম্পর্কে জানবো, আরো জানবো মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম নিয়ে। তো আমরা সবার প্রথমে চলে যাই মাইকেল মধুসূদন দত্তের এই যে উপাধি, ছদ্মনাম এবং জন্ম, মৃত্যু, এই সংক্রান্ত কিছু তথ্যের ভিতরে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যদি প্রথমেই আমি বলি যে তিনি হচ্ছেন সকল জনকের বড় জনক। কেন? যেখানে দেখতে পাই যে এক একজন কবি বা সাহিত্যিক একটা বা দুটো বিষয়ের জনক, সেখানে মাইকেল মধুসূদন দত্ত একাধারে বা আধুনিক কবিতার জনক, সনেটের জনক, অমিত্রাক্ষর ছদ্মের জনক, প্রহসনের জনক, সার্থক নাট্যকার, ট্র্যাজেডি নাটকের জনক, তারপরে হচ্ছে কি প্রথম মহাকবি। তো আমরা একটু মাইকেল মধুসূদন দত্তের পূর্বের এবং পরের যারা জনক আছে এবং তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত কেন অন্যতম সেই বিষয়ে একটু স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা রাজা রামমোহন রায় থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র পর্যন্ত যে সাহিত্যিকদের ধারা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। কেন রাজা রামমোহন রায়? রাজা রামমোহন রায়ের থেকেই আধুনিক যুগের সূচনা। কেন? কারণ আমরা জানি ভারতচন্দ্র রায়গুণাকরের পরেই মধ্যযুগ শেষ হয়ে গেছে, অর্থাৎ তারপরে যারা আসছেন তারাই আধুনিক যুগের মধ্যেই পড়বে। তো আমরা দেখি যে রাজা রামমোহন রায়, ওনার জন্ম 1772 সালে, যিনি হচ্ছে মূলত গদ্যে লেখালেখি করতেন। এরপরে আছে লালন, যিনি গান লিখেছেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ইনি হচ্ছেন আমরা জানি যুগ সন্ধিক্ষণের কবি, যুগ সন্ধিক্ষণের কবি। তাছাড়া ওনার আরো একটি পরিচয় হচ্ছে উনি আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি। ওকে, প্যারীচাঁদ মিত্র, তিনি প্রথম উপন্যাস লিখেছেন, অর্থাৎ এজন্য তিনি প্রথম ঔপন্যাসিক, কিন্তু উপন্যাসের জনক নয়। আমরা উপন্যাসের জনক হিসেবে পাবো হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপরে আছে বিদ্যাসাগর, যিনি গদ্যের জনক, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা কথা বলবো। তার পূর্বে আমরা একটু দেখি যে বিহারী লালকে হচ্ছে ভোরের পাখি বলা হয়। ভোরের পাখি। তো ভোরের পাখি, উনি, ওনার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উনি প্রথম গীতি কবিতা লিখেছেন, অর্থাৎ গীতি কবিতার জনক হচ্ছে বিহারী লাল। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে ব্যক্তিগত কবিতা, অর্থাৎ যখন কবি নিজের জীবনের দুঃখ, দুর্দশা বা কষ্টকে তার সাহিত্যে নিয়ে আসবে, তখনই যদি কোনো কবিতা হয় সেই কবিতাটাই গীতি কবিতা, অর্থাৎ ব্যক্তি জীবনের দুঃখ গাথাটাই হচ্ছে গীতি কবিতা। তো বিহারী লালই হচ্ছে এই প্রথম গীতি কবিতা লেখেন। এরপরে আছে সঞ্জীব চন্দ্র। তো সঞ্জীব চন্দ্র হচ্ছে মূলত পালামৌ লেখেন। আমরা জানি পালামৌ একটা ভ্রমণ কাহিনী। তো সঞ্জীব চন্দ্র হচ্ছে ভ্রমণ কাহিনীর জনক। ওকে, বঙ্কিমচন্দ্র অনেকগুলো সাহিত্য লিখেছেন। তিনি প্রথম সার্থক উপন্যাস লিখেছেন, এই জন্য তিনি কিন্তু উপন্যাসের জনক। ওকে, প্রথম সার্থক উপন্যাস লিখেছেন। এবার আমরা দেখব মাইকেল মধুসূদন দত্ত কি কি লিখেছেন। আমরা ওই স্লাইডটায় চলে যাই। দেখো, সকল জনকের বড় জনক কেন আমি বললাম মাইকেল মধুসূদন দত্তকে? আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এখন আমরা বিদ্রোহী কবি হিসেবে কিন্তু কাজী নজরুলকে জানি, তাই তো? বিদ্রোহী কবি হিসেবে আমরা কাজী নজরুলকে জানি, কিন্তু এখানে আমরা কেন মাইকেলকে বিদ্রোহী কবি বলছি? কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, অন্যদিকে মাইকেল মধুসূদন দত্ত উচ্চবর্গের হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এছাড়া সাহিত্যের যে চিরাচরিত ধারা ছিল, অর্থাৎ প্রাচীন যুগ এবং মধ্যযুগের যে সাহিত্যের চিরাচরিত ধারা ছিল, ঈশ্বর প্রধান সাহিত্য, সেখানে তিনি মানবতা বা দেশপ্রেমকে প্রধান করে সাহিত্য লিখেছেন। এই জন্য তাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এরপরে দেখো, বাংলা কাব্যের আধুনিকতার জনক। কাব্য বা কবিতা আমরা জানি আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত হলেও আধুনিক কবিতার জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। সনেটের জনক
অমিত্রাক্ষর ছন্দের জনক, আর তিনি এই অমিত্রাক্ষর ছন্দটা প্রথম ব্যবহার করেন পদ্মাবতীতে। এবং পদ্মাবতী হোক কিন্তু নাটক, পদ্মাবতী নাটকে তিনি প্রথম এটা ব্যবহার করেন। এবং তিলোত্তমা সম্ভব কাব্যে প্রহসনের জনক তিনি। প্রহসন কাকে বলে? প্রহসন হচ্ছে হাস্যরসাত্মক ব্যঙ্গধর্মী মঞ্চস্থ নাটক। অর্থাৎ প্রহসনও কিন্তু এক প্রকার নাটক, কিন্তু এই নাটক হচ্ছে হাস্যরস বা ব্যঙ্গধর্মী নাটক, যে ব্যঙ্গাত্মক ভাবে সমাজের অসঙ্গতি গুলাকে তুলে ধরা হয়। তো প্রথম প্রহসন হচ্ছে একেই কি বলে সভ্যতা। প্রথম সার্থক নাট্যকার তিনি। তার প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। তবে তার প্রথম নাটক আমরা কি বললাম? প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা। প্রথম ট্র্যাজেডি নাটকও তিনি লিখেছেন, আর এর কারণে তাকে বলা হচ্ছে নাটকের জনক, অর্থাৎ ট্র্যাজেডি নাটকের জনক। ট্র্যাজেডি কি? বিয়োগান্তক নাটক, অর্থাৎ যেখানে দুঃখ, অর্থাৎ শেষটা কি হবে? আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত করে দিবে। তো আমরা দেখি যে এই কৃষ্ণকুমারী নাটকে কৃষ্ণকুমারী কিন্তু শেষে মারা যায়, নিজেই নিজের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করে নেয়। এরপরে প্রথম মহাকবি, আমরা কিন্তু মহাকবি হিসেবে আলাওলকে জানি। আলাওল কিন্তু মহাকবি নয়। আমরা ভালোবেসে তাকে মহাকবি বলি, কারণ মহাকবি হতে হলে কি করতে হবে? মহাকাব্য লিখতে হবে। কিন্তু আলাওল কিন্তু কখনো মহাকাব্য লেখেননি। কিন্তু আমরা ভালোবেসে আলাওলকে মহাকবি বললেও প্রথম যদি কখনো প্রশ্নে আসে যে প্রথম মহাকবিকে, সেটা কিন্তু অবশ্যই মাইকেল মধুসূদন দত্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার একটা ছদ্মনাম আছে। এই ছদ্মনামের পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে, আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের পূর্বে ছিল হচ্ছে দীনবন্ধু মিত্র, যিনি নাটক লিখেছেন। দীনবন্ধু মিত্র। তো এই দীনবন্ধু মিত্র যে নাটক লিখেছেন নীল দর্পণ। এই নীল দর্পণ আমরা জানি যে নীলকরদের অত্যাচারের চিত্রটা নীল দর্পণ নাটকে তুলে ধরা হয়েছে। কিন্তু এই নীলকর কারা ছিল? ইংল্যান্ডের লোকরা, তাই তো, ইউকের লোকরা। কিন্তু এই নীল দর্পণের যে নীলকরদের যে চিত্র বা নির্যাতনের চিত্র লেখা হয়েছে কিসে? বাংলায়। এই বাংলাটা কি ইংল্যান্ডের লোক পড়তে পারবে? না। তাই এক রাতের মধ্যে তিনি একটা এই নীল দর্পণ নাটকের অনুবাদ করেন, এক রাতের মধ্যে। ওকে, এক রাতের মধ্যে অনুবাদ করে, কিন্তু এই অনুবাদটা তিনি নিজের নামে প্রকাশ করেননি। কেন? যদি নিজের নামে প্রকাশ করে তাহলে হয়তো তার নামে মামলা হতে পারে, জেল খাটতে হতে পারে। এই ভয়ে তিনি কিন্তু নিজের নামে সেটার প্রকাশ করেননি। ওখানে নাম দিয়েছে এ ন্যারেটিভ। এই এ ন্যারেটিভ নামেই তিনি নীলদর্পণের যে ইংরেজি অনুবাদ সেটাকে প্রকাশ করেন। যার ফলে খেয়াল করতে হবে, এখানে আরেকটা বিষয় আছে। যখন তিনি ইংরেজি বইটা প্রকাশ করেন, এর যে প্রকাশক তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল। শুধু মামলা না, তাকে জরিমানাও দিতে হয়েছিল। তো এজন্য অনেক সময় পরীক্ষায় আসে যে তার এই ছদ্মনামটা এ ন্যারেটিভ। তার আরো একটি ছদ্মনাম আছে, থিমোথি পেম পোয়েম। ওকে, তো এরপরে আমরা যদি দেখি যে তার জন্ম যেটা আছে, মৃত্যু যেটা আছে, সাগরদারি গ্রামে জন্ম, এটা আমাদের কাছে মামুলি ব্যাপার, এগুলো আমরা জানি, ওগুলো আমাদের বলতে হবে না, তাই তো? তাহলে এখন আমরা চলে যাব তার জীবনী নিয়ে আমরা কথা বলবো। মাইকেল মধুসূদন দত্তের জীবনী কিন্তু বেশ বৈচিত্র্যময়। আমরা দেখব তার জন্ম যশোরে হলেও কিন্তু তিনি বেড়ে উঠেছে কলকাতায়, তারপরে মাদ্রাজ থেকে প্যারিস থেকে ফ্রান্স। এই যে টোটাল বৈচিত্র্যময় জীবনটা আছে, এই বৈচিত্র্যময় জীবনের যে কি বৈচিত্র্যতা আছে, আমরা ছোট পরিসরে তার জীবনটাকে একটু অবলোকন করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। আসুন আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোর, কিন্তু যশোরের জন্ম হলেও তিনি বেশি দিন যশোরে থাকেননি, এরপরে চলে যান কলকাতা। এই কলকাতা তিনি সপ্তম শ্রেণীতে হিন্দু কলেজে ভর্তি হয়। ওকে, হিন্দু কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়, বেশ ভালোই চলছিল। কিন্তু উচ্চ শিক্ষার জন্য তিনি মাদ্রাজ চলে যান। এখানে গিয়ে তিনি 13-14টি ভাষা শেখেন। খেয়াল করতে হবে, এই যে 13-14টি ভাষা যখন তিনি শেখেন, তখন তার বয়স মাত্র 17 বছর। লক্ষণীয় বিষয়, এই 17 বছর বয়সে তিনি 13-14টি ভাষা শেখেন, কিন্তু এই 13-14টি ভাষা শিখতে তার সময় লাগে মাত্র 1 বছর। ওকে, 1 বছরে কি করে 13-14টি ভাষা শিখে ফেলেন। তার মানে কি পরিমাণ মেধাবী ছিলেন তিনি। আমরা একটা ইংরেজি শিখতে এই কত বছর কাটিয়ে দিয়েছি, তারপরও সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তো এই যে মেধাবী, এই মেধার ধার তিনি আর নিতে পারেন নাই। তিনি কি করেছেন? পাগল হয়ে গেছেন। তো তার বয়স যখন 19 বছর,
তিনি কি করে আবার কলকাতায় ফিরে আসেন। এই কলকাতায় আসার পরে মাথা উলায় যায়, তিনি কি করেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন তার বয়স 19। আমরা সালের হিসেব যদি বলি যে 1843। এই 1843 কিন্তু কবি জীবনের একটা নাটকীয় অধ্যায়। কেন নাটকীয় অধ্যায়? এই 1843 সালে তার ঘটে যায় কি, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তাই তো? প্রথম ব্যাপারটা কি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আর যেহেতু তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তারা ছিল পারিবারিক ভাবে কি হিন্দু, তাই তার বাবা যে পরিবারের বা হচ্ছে সমাজের চাপে তাকে কিন্তু ত্যায্য করতে হয়, অর্থাৎ তিনি কিন্তু ত্যায্য পুত্র হয় এই 1843 সালে। ওকে, এরপরে আমরা দেখব তার জীবনের আরো কিছু নাটকীয় অধ্যায়। এই যে তিনি যেহেতু খ্রিস্টান হয়ে যায়, এই হিন্দু কলেজে কিন্তু তিনি আর থাকতে পারেন না, তিনি হিন্দু কলেজ পরিত্যাগ করেন, অর্থাৎ 1843 সালে হিন্দু কলেজ পরিত্যাগ। 1843 সালে কি হয়, হিন্দু কলেজ পরিত্যাগ। এছাড়া এই যে যখন হিন্দু কলেজ পরিত্যাগ করলো, তিনি কিন্তু শিক্ষা থেকে বিচ্যুত হন নাই, অর্থাৎ তিনি সাথে সাথে কি হয়, বিশপ কলেজে, বিশপ হচ্ছে একটা খ্রিস্টান মিশনারি স্কুল, এই বিশপ কলেজে তিনি ভর্তি হয়ে যান। তার পড়াশোনার প্রতি ছিল অদম্য ইচ্ছা, আর এইখান থেকেই কিন্তু তিনি পড়াশোনা শেষ করেন। এবং তার বয়স যখন 24 বছর, এই 24 বছরে কি হয়, তিনি প্রথম বিয়ে করেন। আমরা জানি তার বিয়ে হচ্ছে দুটা, প্রথম স্ত্রী সুফিয়া খ্রিস্টান, ওকে, এই সুফিয়াকে বিয়ে করে, এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছে হেনরিয়েটা। হেনরিয়েটাটা কিন্তু তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র, কারণ একবার শেষ দিন পর্যন্ত তিনিই ছিলেন, এবং হেনরিয়েটার মৃত্যুর 2 দিন পরেই কবিও মারা যান। আমরা সে কাহিনীতে আসব। এখন আমরা যদি একটু বলি যে তার বিখ্যাত হওয়ার প্রসঙ্গে আমরা যদি কথা বলি, যে তিনি বিখ্যাত কখন হয়েছিল, তিনি কি বিখ্যাত এদেশে বসে হয়েছিল না প্যারিসে গিয়ে হয়েছিল? আমরা বলবো যে তিনি এদেশে বসেই বিখ্যাত হয়েছিলেন। একজন বন্দি নারীকে নিয়ে তিনি প্রথম কাব্য লেখেন, দি ক্যাপটিভ লেডি। এটা হচ্ছে একজন বন্দি নারীকে নিয়ে লেখা তার প্রথম সাহিত্যকর্ম। কিন্তু দেখা যায় যে এই মানে এটা তো ইংরেজিতে লেখা হয়, তো ইংরেজিতে এটা লেখার পরে এদেশের মানুষ কিন্তু এটাকে খুব একটা মানে সাদরে গ্রহণ করেন নাই, কারণ কি দেশের মানুষ তো বাংলা ভাষাভাষী। তো বাংলা ভাষাভাষী হওয়ার ফলে এই বই খুব একটা চলে নাই, তার কদর তিনি মনে করছে যে আমাকে কেউ কদর করছে না। এই অভিমানে তিনি 10 বছর লেখা থেকে দূরে থাকেন। মনে রাখতে হবে, একটু লক্ষ্য করতে হবে যে তিনি 10 বছর লেখা থেকে দূরে থাকে। ওকে, আর এটা তিনি লেখেন, এই যে দ্য ক্যাপটিভ লেডি, এটা তিনি লেখেন 1849 সালে। ওকে, 1849 সালে দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম সাহিত্যকর্ম, এটা তিনি লেখেন। কিন্তু 10 বছর অভিমান করে থেকে 1859 সালে তিনি প্রথম নাটক লেখেন শর্মিষ্ঠা। ওকে, শর্মিষ্ঠা তার হচ্ছে প্রথম নাটক এবং সার্থক নাটক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। এখানে কিছু বিষয় চলে আসবে যে 1860 সাল, এই সালটা কিন্তু কবি জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি বিখ্যাত হন। এই সালে তিনি বিখ্যাত হন। এখানে তিনি লেখেন প্রহসন, এখানে তিনি লেখেন তিলোত্তমা সম্ভব সহ বিখ্যাত কিছু কাব্য। এরপরে 1861, এই 1861 সালে হচ্ছে কবি অমর হয়ে যায়। কেন অমর হয়ে যায়? এই সাহিত্যই তাকে অমর করেছে। এই 1861 সালে তিনি কি লিখেছেন? 1861 সালে তিনি মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধ। এরপরে এখানে কি লিখেছেন? কৃষ্ণকুমারী, যেটা বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। এবং এই সাহিত্যকর্মগুলাই কিন্তু তাকে অমর করে দিয়েছে। আমরা যদি একটু কবি জীবনকে দেখি, যে এখানে দেখবো যে 1860 সালে যা কিছু লেখা হয়েছে হাস্যরস সৃষ্টি করেছেন, কিন্তু 1861 সালে এই যে মেঘনাদের মৃত্যু এবং কৃষ্ণকুমারের মৃত্যু, এখানে কিন্তু দুঃখে ভরা কাহিনী তিনি লিখেছেন। এবার তিনি দেখেছেন যে তিনি যে সাহিত্য সৃষ্টি করেছেন বা তিনি যেটা সৃষ্টি করেছেন এটা অমর হয়ে গেছে। তিনি বুঝে গেছেন যে অন্যান্য কবিরা যদি এতটুকু থাকে, তিনি চলে যাচ্ছে এত দূরে, যাকে আর অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয়। এই 1862 সালে কিন্তু কবি জীবনে আর এক নাটকীয়তার সূচনা হয়, অর্থাৎ কবি জীবনের বিদেশ
যাত্রা বা বিদেশ জীবন শুরু হয়। 1862 সালে তিনি ইংল্যান্ডে চলে আসেন। ইংল্যান্ডে চলে আসেন ব্যারিস্টারি পড়ার জন্য। ওকে, কিন্তু দেখা যায় এখানে 1 বছর থাকার পরে 1863 সালে তিনি প্যারিস চলে যান। ফ্রান্সে চলে যান। ফ্রান্সের প্যারিস শহরে। কেন? এখানে টাকা পয়সায় তিনি চলতে পারছিলেন না। এই টাকা পয়সা চলা বা জীবন ধারণ করা তার বেশ কঠিন হয়ে যাচ্ছিল। তাই তিনি কি করেন, যে 1843 সালে ফ্রান্সে চলে যায়। ফ্রান্সের প্রথমে তিনি প্যারিস শহরে থাকেন। সেখানেও কিছুদিন থাকার পরে তার টাকা পয়সা বা অর্থনৈতিক সমস্যা তৈরি হয়। তাই প্যারিস নগরী ত্যাগ করে তিনি চলে যায় ভার্সাই নগরীতে। এই ভার্সাই নগরীটা হচ্ছে রাজারা থাকতো। আমরা অনেক সময় দেখি যে ভার্সাই চুক্তি, অর্থাৎ এইখানে রাজারা থাকতো। কিন্তু যেটা দেখা গেল, এই ভার্সাই নগরীতে থাকাকালীন তার অর্থনৈতিক সংকট দেখা দেয়। অর্থাৎ তিনি এই সময় বাড়ি ভাড়া দিতে পারেন না। আর বাড়ি ভাড়া না দেওয়ার কারণে তাকে কিন্তু জেল মানে হাজত বাস হয়ে যায়। অনেকে বলে যে মামলা হয়েছিল, কিন্তু হাজত যায়নি। কিন্তু যাই হোক, এইখানে বসে কিন্তু তার বেশ কষ্টে দিন কাটে। আর এই কষ্টে দিন কাটাকালীন তিনি হচ্ছে তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি হচ্ছে চিঠি লেখেন, যেটা একটা গুরুত্বপূর্ণ চিঠি, যে আমরা শুনি যে তিনি বাংলা ভুলে গিয়েছিলেন, তাকে চিঠি লিখেছিলেন আদো ভাষায়, এবং কিছু টাকা পয়সা তাকে পাঠায়। এখানে খেয়াল করতে হবে, এইখানে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একটা জিনিস যেটা খুব পছন্দ করতেন খেতেন। হ্যাঁ, এটা খেয়ে দিয়ে অবস্থা খুব খারাপ, টাকা পয়সা সংকটে পড়ে গেছে। আর এই দুঃখ দুর্দশাগ্রস্ত জীবন নিয়ে তিনি হচ্ছে এখানে বসে 102টি সনেট লেখেন। একটু মনে রাখতে হবে, 102টি সনেট লেখেন। এই যে ভার্সাই নগরীতে বা ফ্রান্সে বসেই কিন্তু তিনি সনেট লেখা শুরু করেন এবং 102টি সনেট লেখেন। তো যা হোক, আমাদের প্রসঙ্গটা কিন্তু এখন অন্যদিকে চলে গেছে। এই যে তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে হেল্প করেছে, আর এই হেল্প করার ফলে ওইখান থেকে টাকা পয়সা দিয়ে চলে আসছে এবার কলকাতায়। তো কলকাতার জীবন কিন্তু তার আরো কঠিন হয়ে যায়, কারণ থাকার জায়গা নেই। এই কলকাতায় আসার পরে তার থাকার জায়গা নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় এক রাজার পরিত্যক্ত ঘরে তার থাকার জায়গা হয়। বুঝতে পারছো কি ভয়ানক জীবন তার এখন শুরু হয়েছে। তার স্ত্রী কিছুদিন পরে অসুস্থ স্ত্রী কিছুদিন পরে, মানে সেও অসুস্থ হয়, মানে দুজনই অসুস্থ হয়। কিছুদিন পরে তার স্ত্রী মারা যায় কলকাতার একটি হাসপাতালে। স্ত্রী মারা যায়। তো স্ত্রী মারা যাওয়ার কিছুদিন পরে, লক্ষ্য করো একটু, স্ত্রী মারার মাত্র 2 দিন পরে সে মারা যায়, এবং শোনা যায় যে তার লাশটা পর্যন্ত নেওয়ার লোক ছিল না। এতটা ভয়ানক জীবন তার ছিল। চলুন এবার আমরা সাহিত্যকর্ম নিয়ে একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ, নাটক, সম্পাদিত পত্রিকা, প্রহসন, মহাকাব্য। আমরা প্রথমে একটু সনেট নিয়ে কথা বলবো। আমরা যদি তার সাহিত্যকর্মগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলি, সনেট, প্রহসন, আমরা যদি তার মহাকাব্য, এবার নাটক, তারপরে আছে কাব্যগ্রন্থ। তো আমরা জানি যে তিনি ফ্রান্সে বসে 102টি সনেট লেখেন। আর সনেটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা অষ্টক এবং ষষ্ঠকে বিভক্ত থাকে। অর্থাৎ প্রথম দিকে 8 লাইনের একটা অংশ থাকে যেখানে ভাবের সূচনা হয়, আর নিচে যে 6টা লাইন থাকে, এই 6 লাইনে হচ্ছে ভাবের পরিসমাপ্তি ঘটে। তো এইটা দুইটার কিন্তু বিশেষ বৈশিষ্ট্য। ওকে, এরপরে দেখি প্রহসন। তার প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা। এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এবং তারও প্রথম প্রহসন। এখানে কি আছে? এখানে আছে জমিদার এবং জমিদারের ছেলে, তাদের যে কুকীর্তি। মূলত এখানে জমিদারের ছেলেদের সম্পর্কে, অর্থাৎ
বড়লোক বাবার ছেলে মেয়েদের যে অধপতন, সেই অধপতন এখানে তুলে ধরেছে। বিষয়টা কেমন খেয়াল করো, এই জমিদার হয়তো কোনো একটা অঞ্চলের জমিদার, কিন্তু তার ছেলে আসছে কলকাতায় পড়াশোনা করতে। কলকাতায় পড়াশোনা করতে এসে এই কলকাতার তখনকার সময় একজন শিক্ষক ছিলেন ডিরোজিও, তার প্রবর্তিত ইয়ং বেঙ্গল। এই ইয়ং বেঙ্গলের ছেলেমেয়েরা খুব বেশি অর্থাৎ আধুনিক দেখাতে গিয়ে তারা কি করেছে, নিজেদের সংস্কৃতি, নিজেদের কোনো কিছু ভাষা, কোনো কিছু তাদের আর ভালো লাগতো না। দেখা যাচ্ছে মা বাবা যারা হিন্দু পরিবারের, তারা কখনো গরু খায় না, তারা এখানে এসে গরু খাওয়া শুরু করেছে, নষ্টামি করা শুরু করেছে, মদ খাওয়া শুরু করেছে। অর্থাৎ এই যে বকে যাওয়া যে ছেলেপেলেগুলো আছে, তাদের জীবন চিত্র, তাদের এই ঘটনা প্রবাহ চলে আসছে, একেই কি বলে সভ্যতা। এই প্রহসনে, তো প্রহসন আমরা পূর্বেই বলেছি এটাও এক ধরনের নাটক, হাস্যরসাত্মক নাটক। তার দ্বিতীয় প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও। এখানে কি আছে? এখানে আছে যে জমিদারের কুকীর্তি, জমিদারের যে নারী লোলুপতা, সেই নারী লোলুপতার চিত্রায়ন করেছে এই বুড়ো শালিকের ঘাড়েরও। আমরা বিস্তারিত বলবো না, বিস্তারিত বললে ভিডিও আরো বড় হয়ে যাবে, আমরা অত বড় করব না। এরপরে আসি যে তিনি হচ্ছে প্রথম মহাকাব্য রচনা করেছেন, প্রথম মহাকবি। তার প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। ওকে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। তার আরো একটি মহাকাব্য আছে যেটা অসমাপ্ত, হেক্টর বধ। এই হেক্টর বধ হচ্ছে মূলত গ্রিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে। হেক্টর বধ এটা গ্রিক সাহিত্য থেকে নেওয়া হয়েছে, হচ্ছে ইলিয়ড এবং ওডিসি থেকে। যে হেক্টরের যে চরিত্রটা আছে, সেই হেক্টরের চরিত্রটাকে এখানে তুলে ধরা হয়েছে। ওকে, এই হেক্টর ছিল মূলত যে ট্রয় এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ হয়, ট্রয় নগরীর বীর ছিল হেক্টর। তার যে বধ হয়, তার যে মৃত্যু, সেটাকে মূলত এখানে মহাকাব্য আকারে তিনি রূপ দিতে চেয়েছেন, কিন্তু তিনি শেষ করার আগেই তিনি মারা গেছেন। এটা অসমাপ্ত। অন্যদিকে মেঘনাদ বধ হচ্ছে কি রামায়ণ থেকে কিছুটা কাহিনী নিয়ে এখানে সম্পূর্ণ নূতন ভাবে এটাকে রূপায়ণ করেছে। মেঘনাদ বধ কাব্যের নামকরণ মেঘনাদ বধ হলেও এর নায়ক হচ্ছে রাবণ। মেঘনাদ বধ কাব্যের কাহিনী আমরা হয়তো কম বেশি সবাই জানি। এর প্রধান চরিত্র হচ্ছে আমরা জানি যে রাবণ, মেঘনাদ, রাম, লক্ষণ, বিভীষণ, কুম্ভকর্ণ আছে। তারপরে কি এইরা হচ্ছে কি মেঘনাদ বধ কাব্যের প্রধান চরিত্র। এরপরে যদি আমরা চলে আসি নাটক, তার প্রথম নাটক শর্মিষ্ঠা। তার এরপরে আমরা দেখবো তার আছে কি পদ্মাবতী। এরপরে কি আছে? এরপরে আছে কৃষ্ণকুমারী, যেটা তার শ্রেষ্ঠ নাটক, কৃষ্ণকুমারী। ওকে, তো এইগুলো আমরা নিয়ে একটু যদি কথা বলি, যে হচ্ছে শর্মিষ্ঠা হচ্ছে তার প্রথম কাব্য। এরপরে আছে কি পদ্মাবতী হচ্ছে কমেডি নাটক। এই কমেডি নাটকেরও কিন্তু জনক মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ প্রথম তিনি কমেডি নাটক লেখেন। এরপরে কৃষ্ণকুমারী আমরা দেখেছি প্রথম ট্র্যাজেডি নাটক। তো কৃষ্ণকুমারী প্রথম ট্র্যাজেডি কেন, আমি একটু সংক্ষেপে কোনো চরিত্র না এনে একটু বর্ণনা করি। যে কৃষ্ণকুমারী এখানে হচ্ছে একটা 3টা রাজ্যকে নিয়ে এই ঘটনাটা, যে 3টা রাজ্য, এর মধ্যে কৃষ্ণকুমারীর বাবা এখন একটু দুর্বল হয়ে পড়েছে, তাই তার শক্তি বৃদ্ধি করার জন্য এক রাজ্যের রাজার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে। কিন্তু সেই রাজ্যের রাজার একটা স্ত্রী আছে, যদিও সেটা স্ত্রী না, দাসী টাইপের, কিন্তু তার সঙ্গে তার সম্পর্ক আছে। তো ওই দাসী মনে করে যদি কৃষ্ণকুমারী তার রাজ্যের তার রানী হয়ে আসে, তাহলে তার কদর থাকবে না। তখন ওই মহিলা বা ওই রানী কি করে, রানী বলা যাবে না, ওই মহিলা কি করে, অন্য একটা রাজ্যে এই কৃষ্ণকুমারীর নাম ধরে চিঠি লেখে সেই রাজাকে, যে আমি কৃষ্ণকুমারী, আমি তোমাকে খুব পছন্দ করি। তখন কি হয়, তাদের মধ্যে ওই রাজা আবার কৃষ্ণকুমারীকে কি করে, চিঠি লেখে। এবার কিন্তু এই চিঠির উত্তর দেওয়া নিয়ে ওই দুই রাজ্যের মধ্যে, মানে ওই রাজা এবং কৃষ্ণকুমারের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওকে, কিন্তু এখন দেখা গেল হচ্ছে কি, যে বিয়ে হওয়ার কথা যে রাজ্যের রাজার সঙ্গে, তো সেই রাজ্যের রাজার সঙ্গে যখন বিয়ে দিবে, সেই সময় এই রাজা এসে বাধা দিল। তখন কি করলো, এই কৃষ্ণকুমারীর বাবা বিয়ে দিতে চাইলো ওই রাজার সঙ্গে। তখন যে রাজার সঙ্গে প্রথম বিয়ে দেওয়ার কথা ছিল, সে বললো আমি কি ধৈর্য নাই, আমি তো আর খাইয়ে ফেলবো, এই ইত্যাদি বলে। তখন কি হলো, এই যে একটা কলহ বিবাদ তৈরি হলো। তখন দেখলো রাজ্য শেষ। তখন কৃষ্ণকুমারীর বাবা তার চাচাকে, অর্থাৎ কৃষ্ণকুমারীর কাকাকে আদেশ দিল তাকে মেরে ফেলতে। কিন্তু তার কাকা তার কাছে গিয়ে
মানে মারতে পারলো না, তার চোখের জলে কৃষ্ণকুমারীর ঘুম ভেঙে গেল, সে সবকিছু শুনে নিজেই নিজেকে মেরে ফেললো। এই যে দেখো, এটাই হচ্ছে ট্র্যাজেডি। ওকে, এটা হচ্ছে ট্র্যাজেডি কৃষ্ণকুমারীর। এবার যদি আমরা কাব্য নিয়ে কথা বলি, কাব্যের মধ্যে আমরা দেখব তিলোত্তমা সম্ভব, অর্থাৎ তিলোত্তমার দ্বারা সবই সম্ভব। এখানেও কিন্তু একটা কাহিনী আছে, সুন্দর কাহিনী আছে, যদিও কাব্য কিন্তু সুন্দর একটি কাহিনী আছে। ওকে, যে তিলোত্তমা সম্ভব, এখানে যে কাব্যটি আছে, এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা দেখতেছি তিলোত্তমা এখানে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এদেরকে খুশি করে সুন্দর এবং উপসুন্দর তারা কি করেছে? তারা বিশাল শক্তির অধিকারী হয়েছে। একটা সময় কি হলো, যে তারা পৃথিবী জয় করে ফেলেছে, এখন স্বর্গ অভিমুখে গেছে। স্বর্গের ইন্দ্র এখন ভয় পাচ্ছে। তখন ইন্দ্র গেল তাদের কাছে, তো তারা কি করলো? এই বিপদের সমাধান তো তারা দিতে পারবে না, তখন তারা কি করলো? একটা বিশেষ পন্থা অবলম্বন করলো। কি করলো? যে তারা পৃথিবীর সব থেকে সুন্দরী একটা নারীকে সৃষ্টি করে দিল, তাই তো? যে গোলাপ ফুল থেকে একটু, অমুক থেকে একটু, তমক থেকে একটু, মানে পৃথিবীর যত সুন্দর আছে একটা সুন্দর রমণী সৃষ্টি করলো। সে কি করলো? যে এবার উপসন্দকে মানে সন্ধ্যকে সে প্রেমের প্রস্তাব দিল, সে রাজি হয়ে গেল। এরপরে কি হলো? উপসন্দকেও সে দিল। এবার কি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এবং তারা যুদ্ধ করে শেষ। এরপরে আমরা যদি দেখি যে তার বীরাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা হচ্ছে একটা পত্রকাব্য, এই কাব্যে মোট হচ্ছে 11টি পত্র আছে। হ্যাঁ, যেখানে হচ্ছে স্বামী তার স্ত্রীকে পত্র লিখেছে, স্ত্রী তার স্বামীকে পত্র লিখেছে, এভাবে। এবং প্রেমিক প্রেমিকাকে মানে উদ্দেশ্য করেও কিন্তু এখানে পত্র আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি মাইকেল মধুসূদন দত্ত। আর যদি তোমাদের এই পর্বটি ভালো লেগে থাকে, তাহলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে, যদিও একটা ভিডিওতে আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, আলাদা আলাদা করলে আরো বেশি বিস্তারিত কথা বলা সম্ভব হবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও, আমরা আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।